এমপি আনার খুনে পরতে পরতে রহস্য, কসাই জিহাদকে নিয়ে লাশের সন্ধানে পুলিশ। ঢাকায় গ্রেফতার ৩ জন, ৮ দিনের রিমান্ডে। চোরাচালান ভাগাভাগির দ্বন্দ্বে আনার হত্যাকাণ্ড, বলছেন স্থানীয়রা। অস্বীকার পরিবারের। ভারত ভ্রমণে আতঙ্ক বাড়বে মত বিশ্লেষকদের। বিপুল অবৈধ সম্পদ নিয়ে বিপাকে সাবেক আইজিপি বেনজির। দীর্ঘ হচ্ছে জব্দ তালিকা, আরও অনুসন্ধানে দুদক, জানান আইনজীবী। অনুসন্ধান শেষে অনুসন্ধান রিপোর্ট যখন কমিশনের কাছে দাখিল করবে তখন কমিশন সিদ্ধান্ত নেবে অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে মামলা করা যাবে কিনা। অপরাধী যত শক্তিশালী হোক পার পাবে না, বলছে আওয়ামী লীগ। দুর্নীতিবাজ দিয়ে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, অভিমুখ সুন্দরবন 4 বন্দরে 1 নম্বর দূরবর্তী সংকেত, আতঙ্কে উপকূলবাসী। দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। সংসদ সদস্য আনোয়ার আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। অভিযানের সঙ্গে রাখা হয়েছে আটক হওয়া কসাই জিহাদকে। ধারণা করা হচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করেন জিহাদ। পরে তার ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশে ফেলে দেওয়া হয়। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ার আজিম আনারের খণ্ডিত মরদেহের খোঁজে এবার আটঘাট বেঁধে মাঠে নামে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এবারের অভিযানে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার পোলারহাট থানায় কৃষ্ণমাটি খালে আবারও অভিযান শুরু হয়। সঙ্গে রয়েছে আনার হত্যার জড়িত সন্দেহে আটক জিহাদ হালদার ওরফে কসাই জিহাদ। ভারতের পুলিশ বলেছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিকলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি। পশ্চিমবঙ্গের সিআইডি জানায় আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটেই পুরো শরীর থেকে সব মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে ভরা হয় পলিথিনে, হাড়গুলোকে ছোট টুকরা করে প্যাকেট করা হয়। পরে সেই প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এর আগে স্থানীয় সময় বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। দেওয়া হয় 12 দিনের রিমান্ড। তবে তার পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে যেহেতু একটা আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেফতার হওয়া 3 জনকে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠান। দেশের আদালতে তাদের বিচার করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। ভারতের মাটিতে খুন হওয়া বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম অপহরণ মামলায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আমানুল্লাহ ফয়সাল ভূঁইয়া ও এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমানকে আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া আসামিদের দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি শুরু হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের জানান, আনারের মেয়ের অপহরণ মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে
3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। যেহেতু ঘটনার সূত্রপাত এখান থেকেই, বিচার এখানেই হবে। আসামিরা কিছু না বললেও আদালতে সিলিস্তির রহমান চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। সেলেস্টির রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। এদিকে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রিমান্ড শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যার ঘটনায় আটক জিহাদ হাওলাদারের বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে। জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে থাকতেন এবং সেখানে সে কসাই জিহাদ নামে পরিচিত। যদিও নিজ গ্রামে সে রং মিস্ত্রি এবং ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফেরজানা। কখনো খারাপ কিছু দেখি নাই, আমরা ভালো ছেলে ছিল, তোমরা গ্রামের কোনো খারাপ কোনো কিছু দেখিনি। এলাকাবাসী আরও জানান, ছোটবেলা থেকে ভালো ছেলে ছিলেন জিহাদ। গ্রামের চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বের কারণে মামলায় জড়ান। এরপর ঢাকায় একটি মামলা হওয়ার পর এলাকায় তাকে দেখা যায়নি। বছরখানেক এলাকায় নেই জিহাদ। তার নামে মারামারি, ডাকাতি সহ মামলা রয়েছে একাধিক। জিহাদরা 4 ভাই ও 1 বোন। ভাইয়েরা স্কুল ও মাদ্রাসায় চাকুরি করেন। বাবা রং মিস্ত্রির কাজ করতেন, এখন বয়সে বৃদ্ধ। জিহাদের অপকর্মে ক্ষুব্ধ তিনি। কি হবে, ওদিকে কি হবে, কি বাজারে পচা এক পোয়া মাছের দাম 100 টাকা, ওর দাম তো 1 টাকাও নেই। ওর বিনিময়ে কি আমার কি আরো 2টা ছেলে আছে, হাফেজ মৌলানা মুফতি সাহেব, এবং তার নিজস্ব মাদ্রাসা আছে, একটা ছেলে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তাদের মান সম্মান কোথায় এখন? 2019 সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে জিহাদের সাথে বিয়ে হয় মুন্নি বেগমের। তিনিও জানান, দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই স্বামীর সাথে। সর্বশেষ ওর সাথে আমার কথা হয়েছে 9.5 মাস আগে। ওর নামে 2টা মামলা ছিল, যে ওই যে চেয়ারম্যান ছিল আমাদের, মানে বিপদে, মানে বিরোধী দলে ছিল, এখানে 2টা দল ছিল। ওরে বিরোধী দলের চেয়ারম্যানদের মাথা ফাটানোর ইসে, মানে মারামারির ইসে ওইখানে যুক্ত হয়েছিল। এমপি আনার হত্যায় জড়িত অভিযোগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে গ্রেফতার করে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে চোরাচালানের অর্থ ভাগাভাগির দ্বন্দ্ব বলেই মনে করছেন এলাকাবাসী। এ দ্বন্দ্ব তার ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের সাথে। তবে আনারের মেয়ের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 14 মে ভারতীয় সময় 5:11। এভাবেই কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাট থেকে এমপি আনারুল আজিমের মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ টলিব্যাগ ও পলিথিনে করে বের করে নিয়ে যান চরমপন্থী নেতা আমান ও তার সহযোগীরা। হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটে মরদেহ ছোট ছোট টুকরো করে টলিব্যাগ ও পলিথিনে করে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন প্রান্তে। ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার শাহিনের পূর্ব পরিকল্পনায় বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে গত 13 মে চরমপন্থী নেতা আমান ও তার সহযোগীরা শ্বাসরোধ করে হত্যা করে এমপি আনারকে। স্থানীয়রা বলছেন, স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগির দ্বন্দ্বেই ঘটেছে এমন নৃশংস হত্যাকাণ্ড। তারপরে শাহিন নামে ওর সাথে একটা সোনার একটা ব্যবসা ছিল, তার জন্য কি কিনে কি বেঁচেছে তাই এমপি মেরে দিয়েছে। স্বর্ণের বার নিয়ে তার সাথে কিছু মনে হয় হয়তো দ্বিধাদ্বন্দ্ব বা জের ধরে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি, এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। তবে এমপি আনারুল আজিমের মেয়ের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না তার বাবার। এ হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসাই হতে পারে বলছেন তিনি। রাজনৈতিক কারণ আছে কিনা সে বিষয়ে আমি আসলে শিওর না, তবে আমি হতে পারে এরকম কিছু, কারণ আমাদের রাজনীতিতে আমাদের প্রতিপক্ষ ছিল, আমাদের গ্রুপিং, রাজনীতি মানেই তো গ্রুপিং, তাই না? এটা রাজনীতির নিয়ম, রাজনীতির সৌন্দর্য, রাজনীতি গ্রুপিং থাকবে। তো সেই কারণে আমি এটাও খতিয়ে দেখতে চাই কোন রাজনৈতিক কোন ইস্যু আছে কিনা এর ভিতরে। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। জড়িতদের শাস্তি সহ এমপি আনারের মরদেহ ফেরত চাই তারা। এমপি নিয়ে যে অন্য রাষ্ট্রে গুম করে দেশের পূর্ণ বিচার চাচ্ছে এবং ফাঁসি আমরা দাবি করছি। কালীগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা উদারত আহ্বান করব যে আমাদের মাননীয় এমপি মহোদয়ের লাশটা, অন্তত মৃতদেহটা যাতে আমাদের কাছে পৌঁছায় দেয়। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম গত 12 মে কানের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। 13 মে থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ডের পর সামনে এসেছে দুই দেশের নিরাপত্তা ইস্যুটি। প্রতি বছর অনেক বাংলাদেশি ভ্রমণ করতে ভারতে যায়। তারা সে দেশে কতটুকু নিরাপদ সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। বিশ্লেষকদের মতে নিরাপত্তা নিয়ে দু দেশেরই আরও গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। মাজাউল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র ভারত। দুই দেশের সরকারেরই দাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। কিন্তু কলকাতায় নৃশংসভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ায় তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের একটা ঘটনা যে ঘটলো সেটা কিভাবে সম্ভব হলো, কারণ এটাই হলো প্রথম। সেখানে কি ইন্টেলিজেন্সে ফেল ছিল কিনা, বা এমন একটা কাঠামোর মধ্যে হয়তো ব্যক্তি বিশেষ জড়িত হয়ে গেছে, সেটা কি কখনো নজরদারিতে আসে কিনা, এটা জানতো কিনা, যারা করেছে তাদের বার করা, এইগুলো আমার মনে হয় প্রথম প্রাথমিকই। প্রতি বছর চিকিৎসা নিতে এবং পর্যটক হিসাবে ভারত যায় 16 থেকে 17 লাখ বাংলাদেশি। এই ঘটনার পর তাদের সামনে বড় হয়ে উঠেছে নিরাপত্তার দিকটি। বিশ্লেষকদের পরামর্শ, এ নিয়ে দু দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। দুই দেশের যা নিরাপত্তা সংস্থা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের মধ্যে আরও গভীর নিবিড় একটা সহযোগিতা এবং যোগাযোগ থাকা দরকার। কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে যেসব বাংলাদেশি অবস্থান করছেন, এমপি আনার হত্যার ঘটনায় তাদের মধ্যে ভীতি ছড়াতে পারে। তাই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা কিংবা আমাদের দেশের অনেক নাগরিক বিভিন্ন প্রয়োজনে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য স্টেট বা জায়গাতে অবস্থান করছে, তাদের নিরাপত্তার প্রশ্নেও সেখানকার যে স্থানীয় পর্যায় থেকে কোনো নতুন করে কোনো ভাবনার প্রয়োজন আছে কিনা। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য ইস্যুতে ভারত আরও আন্তরিক হবে এমন প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিপুল অবৈধ সম্পদ নিয়ে বিপাকে পড়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। এরই মধ্যে তার অবৈধ সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। বাজেয়াপ্তের এই তালিকা শুধুই দীর্ঘ হচ্ছে। দুদকের আইনজীবী জানিয়েছেন, সাবেক আইজিপির অবৈধ সব সম্পদ খুঁজে বের করবে দুদক। আরও জানাচ্ছেন জুবায়ের রাজেন। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব সম্পত্তি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন তিনি। এ অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধির আলোকে সাবেক আইজিপির সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আবেদনটি করেন। সেখানে আমাদের অনুসন্ধানকারী দলের পক্ষে যিনি পরিচালক উনিও ছিলেন এবং আদালত সব দেখে শুনে আবেদনের গুরুত্ব বিবেচনা করে মানি লন্ডারিং আইন 2012-14 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালার সম্ভবত 18 বিধি অনুযায়ী সে জব্দের নির্দেশ দেন। এবং এই জব্দ করাকালীন সময়ে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে, ওখান থেকে কোনো টাকা ট্রান্সফার করা যাবে না, উঠানো যাবে না, জমা দেওয়া যাবে না। আর যে প্রপার্টিগুলো সিজ করা হয়েছে সেগুলো আপনার ট্রান্সফার করা যাবে না কারো কাছে। বেনজির আহমেদের সম্পদের জব্দের তালিকা বাড়ছে জানিয়ে দুদকের আইনজীবী জানান, আরো অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর পরবর্তীতে আরো অনেকগুলি কাজ আছে, আরো অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট বা ওনার অ্যাপার্টমেন্ট সেগুলি যাচাই বাছাই করা হচ্ছে। তারপরে যদি প্রয়োজন বোধ মনে করে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল, তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদও করতে পারে, ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে, ওনার 2 মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। সম্প্রতি সাবেক আইজিপির অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরও থাকছে। 2026 সালে এসএসসি পরীক্ষা বর্তমান নিয়মে হবে না, জানালেন শিক্ষামন্ত্রী। ঈদের পর শনিবার বন্ধ থাকবে মাধ্যমিক কলেজ এবং মাধ্যমিক স্কুল।
অপরাধীকে সরকার অপরাধী হিসেবেই দেখে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নের জবাবে আরও বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন। জুবায়ের রাজনীর আরেকটি রিপোর্ট। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদের দুই বাহিনীর শীর্ষ পদধারীর দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই ক্ষমতাবান হোক পার পাবে না। সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান, আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। সরকারের সমালোচনা করায় মির্জা ফখরুলকে মানসিক ট্রমায় আক্রান্ত আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছুড়ে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুলের কড়া সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে বিএনপি। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম ওনারা নাকি যে ইসলাম প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিজের পরোয়ানা জারিকে বাংলাদেশ সমর্থন জানায় বলেও মন্তব্য করেন তিনি। সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। দুর্নীতিবাজ ও অপরাধীদের দিয়ে সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাদের দাবি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে ক্ষমতাসীনরা। আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার বিকল্প নেই বলেও দাবি তাদের। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার, আর দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে সরকারের লোকেরাই। এই আওয়ামী সরকারের কোনো দেশপ্রেম নেই, ওরা লুটেরা, ওরা এই দেশের সম্পদ লুট করে অন্য দেশে পাচার করছে। বন্ধুরা, হসপিটালে দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন, তাকে আজকে তিলে তিলে হত্যা করবার জন্য এই শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি। জবরদস্তি করে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জনগণের ওপর আধিপত্যবাদী শক্তি চেপে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশকে ভারতের করদ রাজ্যের মতো রাষ্ট্র প্রতিষ্ঠা করে আপনি বাংলাদেশে টিকে আছেন। আপনি আজকে সাদা চামড়ার কথা বলেন। আমেরিকার যে নিষেধাজ্ঞা, আমি বলবো শুধু হাজিদের বিরুদ্ধে নয়, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দুর্নীতিবাজ ও চরিত্রহীনদের নিয়ে দেশ চালাচ্ছে সরকার, তাদের একদিন বিচার হবে। দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আর দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয়, আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে? দুর্নীতির ভয়ঙ্কর করাল গ্রাসে দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন, তাহলে হয়তো আপনি রেহাই পেলেও পেতে পারেন। এর অন্যতা হলে আপনাকে যদি আন্দোলনের মধ্যে দিয়ে পতন হয়, তাহলে পরে সেই পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন।
দেশের সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। যে সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে তার থেকে বেরিয়ে আসার আর দ্বিতীয় কোনো পথ নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমেল। দেশের সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত। উপকূলের মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার নাগাদ খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো সহ সুন্দরবন এলাকা এবং ভারতীয় পশ্চিমবঙ্গ আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি গতি প্রকৃতি পরিবর্তন হলেও বাংলাদেশে প্রভাব পড়বে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালী উপকূলে। প্রত্যেকবারে তো ক্ষতিগ্রস্ত হয় ঝড় আসলে, কোনোবারে তো আমরা রেহাই পাই না। এই সাইক্লোন সেন্টারে আমরা থাকি, ঝড় হলে আমাদের ভয়টাই লাগে খুব, মনে হয় যেন আমাদের ঘর বাড়ি ভেঙে যাবে। ঝড়ের কোনো পরিস্থিতি আমরা এখনো কারোর কাছে সহযোগিতা পাইনি, মাইকিং টাইকিং হয়নি আমাদের এলাকায়। এখানে ঝড় আসলে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চা কাচ্চা ছোট বাড়িতে জলের কারণে অনেক অসুবিধা হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। খুলনার উপকূলবর্তী মানুষের মাঝেও বাড়ছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। বিশাল ঘূর্ণিঝড়ে আসতেছে, আমাকে ঘর বাড়ি ভেঙে যাবে, ছাগল মাগল রয়েছে, এটা কোথায় থবো? ঘূর্ণিঝড় রেমাল আসলে তো আমাদের হয়তো পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে। দ্বিতীয় কথা যে ঘর বাড়ি ভাঙে চলে যাবে। এদিকে বাগেরহাট সহ দেশের বিভিন্ন উপকূলে এখনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে বিরাজ করছে রৌদ্রোজ্জ্বল স্বাভাবিক আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি যেভাবে শক্তি সঞ্চার করে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে, তাতে আশঙ্কা রয়েছে এটি তীব্র ঘূর্ণিঝড় হয়ে উপকূলে আঘাত হানতে পারে। তবে এখনো গতিপথ নির্দিষ্ট করা যায়নি। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আসলে এটা একটা ঘূর্ণিঝড় তো বিভিন্ন মাত্রা, আমরা যেটা আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করতে পারে। এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির সমূহ আশঙ্কা আছে। তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 89 কিলোমিটারের বেশি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজারে আগুন লাগা দামে দুর্বিষহ জীবন নিম্ন ও মধ্যবিত্তদের। সবজি, মাছ, মাংস, মশলার দাম বেড়ে চলে গেছে সাধারণের নাগালের বাইরে। সরবরাহের তেমন ঘাটতি না থাকা সত্ত্বেও দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। বেসামাল পরিস্থিতি ঠেকাতে কঠোর মনিটরিংয়ের দাবি সবার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা রিপোর্ট। প্রকৃতিতে যেমন দাবদাহ চলছে, তেমনি কাঁচা বাজারের দামেও লেগেছে আগুন। সবজি, মাছ, মাংস, মশলা, এমনকি ডিমের দোকানেও একই চিত্র। চট্টগ্রামে বাজারে সরবরাহের খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বাজারে প্রতি কেজি বেগুন 80 থেকে 90 টাকা, শসা 60, করলা 60, পেঁপে 80, টমেটো 80, পটল 60, গাজর 80 ও ঢেঁড়স 60 টাকায় বিক্রি হচ্ছে। দৈনন্দিন এর সাথে মিলে না, এগুলো আমরা একটা আনব্যালেন্স অবস্থা পড়ছে। মানুষ যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এদের জন্য তো খুব একটা করুণ অবস্থায় আছে। এ নিয়ে নগরীর কাজীর ডেউরি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় যথাযথ মূল্য তালিকা না থাকায় মুরগি, মাংস ও তরকারি দোকানি সহ 7 প্রতিষ্ঠানকে 35,000 টাকা জরিমানা করা হয়। আমরা এখানে মূল্য তালিকা প্রদর্শন করিনি। কিছু প্রতিষ্ঠান, 6টা প্রতিষ্ঠান, তাদেরকে আমরা আইনের আওতায় এনে আমরা জরিমানা করেছি। তো তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছি। তারা বলেছেন যে মূল্য তালিকা প্রদর্শন করবেন। মানিকগঞ্জে লাগামহীন দাম বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে 750 টাকা, খাসির মাংস 1100 টাকা, ব্রয়লার মুরগি 230 টাকা, দেশি মুরগি 700 টাকা আর সোনালী 400 টাকা। সবজির বাজারে কাঁচামরিচের দরও চড়া। টাঙ্গাইলে কোরবানির আগে মশলার বাজারে এখন আগুন লাগা দাম। এলাচির দাম 2200 টাকা থেকে বেড়ে হয়েছে 4200 টাকা।
জিরা কেজিতে 630 থেকে 720 টাকা, শুকনা মরিচ 300 থেকে 380 টাকা, হলুদ 260 থেকে 350 টাকা, ধনিয়া 240 টাকা, আদা 210 থেকে 280 টাকা, রসুন 210 থেকে 230 টাকা, পেঁয়াজ 64 থেকে 70 টাকা। তবে লবঙ্গের দাম কেজিতে 500 টাকা কমে বিক্রি হচ্ছে 1400 টাকায়। বরগুনায় প্রতিদিনই বাড়ছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি সবজিতে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়ছে না আয়। এ অবস্থা ঠেকাতে কঠোর মনিটরিং এর দাবি সাধারণ ক্রেতাদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরও থাকছে। গাজা ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতে। স্বাগত জানালো ফিলিস্তিন ও দক্ষিণ আফ্রিকা। তেল আবিবের প্রত্যাখ্যান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশঙ্কাজনক অবস্থায় 2 জন কক্সবাজার উখিয়া MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নবী হোসেন ওরফে সোনামিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনরা। অন্যজনের নাম আবু তাহের। দুজনেই ঘুমধুম এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, রাত 8:30টার দিকে সীমান্তের পশ্চিম কোলে এই বিস্ফোরণ হয়। এতে আরও 3 জন নিখোঁজের কথা শোনা গেলেও এ নিয়ে কোনো তথ্য নেই বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। ঈদুল আজহা ছুটির পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। 2026 সালে এসএসসি পরীক্ষা এখনকার নিয়মে হবে না জানিয়ে মন্ত্রী বলেন, নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত মতামত গেলে কারিকুলাম চূড়ান্ত হবে। পূর্ণাঙ্গ প্রক্রিয়াটা চূড়ান্ত হবে, তখন আমরা প্রকাশ করব। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা সামষ্টিক মূল্যায়নের যে বিষয়টা আছে এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের যে বিষয়টা আছে, সেগুলোর মধ্যে একটা সমন্বয়, একটা ভারসাম্য রাখা হয়েছে। যেহেতু আমাদের সেটা আবার মাদ্রাসা যেই শিক্ষা, তার সাথে সমন্বয় করতে হবে। তাই এই বিষয়ে এই মুহূর্তে বলাটা খুবই কঠিন বা বলাটা সমীচীন হবে না, কারণ সেটা সুনির্দিষ্ট হওয়ার পরেই আমরা সেই বিষয়টা জনসমক্ষে সেটা প্রকাশ করব। বাংলাদেশের অন্যতম বৃহৎ দাতা সংস্থা জাইকার এলামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 24 মে শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকা এলামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাক্তার টাবলু। এ সময় জাপানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যতে জাপানের সাথে একসাথে কাজ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। For the better relations, and I think we have all trust because the relation between Bangladesh and Japan is based on trust and actually very deeper friendship. Our per capita income level targeted was $16,000. That is, once we have a $12,500, that I have to meet the parameter of $12,500 once I was to leave the country as a developed country. এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত ICJ। দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের সর্বোচ্চ আদালত এ রায় দেয়। ফিলিস্তিন ও দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে স্বাগত জানালেও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বিস্তারিত রায়হান কবির শুভ্রের রিপোর্ট। অবরুদ্ধ গাজায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। অন্যদিকে পানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ থেকে বিচ্ছিন্ন মৃত্যুপুরী এখন গাজা। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজার সাধারণ মানুষকে অনাহারে থাকতে বাধ্য করছে ইসরায়েল, যা স্পষ্টই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটির দাবি, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, আর এ কারণেই সেখানে হামলা বন্ধ করতে হবে। দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ICJের বিচারকগণ।
under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide. ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া ব্যবহার করেছে সেটি সন্তোষজনক নয়। রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে, যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থার ক্ষতিগ্রস্ত হতে পারে। Action in the Rafah Governorate. এছাড়া 1 মাসের মধ্যে নতুন নির্দেশনা কার্যকর সম্পর্কে অবহিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আদালত। আর গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং খুলে দিতেও ইসরায়েলকে দেওয়া হয়েছে নির্দেশ। Humanitarian situation in the Gaza Strip. আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। ঐতিহাসিক এই রায় গাজা উপত্যকায় যুদ্ধবন্ধের জন্য একটি আন্তর্জাতিক ঐক্যমত্যের প্রতিনিধিত্ব করে বলে জানান ফিলিস্তিনি রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবু রুদেইনা। আর জাতিসংঘের সদস্য দেশগুলোকে এই রায়কে সমর্থন করার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই রায় মেনে নেবে না বলেও জানান নেতানিয়াহু সরকারের অর্থমন্ত্রী। এদিকে এর মধ্যেই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিয়া কিবরিয়া। VOA 60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সফররত কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সম্মানে অন্যতম বিশাল এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন। এর আগে বাইডেন বলেন তিনি কেনিয়াকে আফ্রিকার সাহারা মরুর নিম্নাঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রথম প্রধান নেটো বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করবেন। সিডনির এক বিচারক রায় দিয়েছেন চীনা সামরিক পাইলটদের বিমানবাহী রণতরীতে অবতরণের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন পাইলট ড্যানিয়েল ডুগানকে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হতে পারে। ডুগান 2002 সালে অস্ট্রেলিয়ায় অভিবাসন গ্রহণের আগে 12 বছর যুক্তরাষ্ট্র মেরিনে দায়িত্ব পালন করেছিলেন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে রাশিয়ার এক আদালত শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য গর্ডন ব্ল্যাককে আটক রাখার আদেশ দিয়েছে। এই সেনাবাহিনীর অনুমোদন ছাড়া রাশিয়া যান এবং সেখানে তাকে অপরাধমূলক অসদাচরণের অভিযোগে 6 মে আটক করা হয়। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এমপি আনার খুনে পরতে পরতে রহস্য, কসাই জিহাদকে নিয়ে লাশের সন্ধানে পুলিশ। ঢাকায় গ্রেফতার 3 জন, 8 দিনের রিমান্ডে। চোরাচালান ভাগাভাগির দ্বন্দ্বে আনার হত্যাকাণ্ড, বলছেন স্থানীয়রা। অস্বীকার পরিবারের ভারতে ভ্রমণ, আতঙ্ক বাড়বে মত বিশ্লেষকদের। বিপুল অবৈধ সম্পদ নিয়ে বিপাকে সাবেক আইজিপি বেনজির। দীর্ঘ হচ্ছে জব্দ তালিকা, আরও অনুসন্ধানে দুদক, জানান আইনজীবী। অনুসন্ধান শেষে অনুসন্ধান রিপোর্ট যখন কমিশনের কাছে দাখিল করবে তখন কমিশন সিদ্ধান্ত নেবে অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে মামলা করা যাবে কিনা। অপরাধী যত শক্তিশালী হোক পার পাবে না, বলছে আওয়ামী লীগ। দুর্নীতিবাজ দিয়ে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, অভিমুখ সুন্দরবন। 4 বন্দরে 1 নম্বর দূরবর্তী সংকেত, আতঙ্কে উপকূলবাসী। এই ছিল এখনকার সংবাদ রাত।